ভোরের প্রথম আলো এসে পড়ল কলিংয়ের মুখে। ধর্মড়িয়ে উঠে বসে সে। তবে কি কলিং স্বপ্ন দেখছিল? মনে মনে ফিসফিস করে স্বপ্নটার কথা উচ্চারণ করল সে। আর তখনই ভয়ঙ্কর সত্যটা প্রতিভাত হলো। কলিং কালা হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছে না। মাটির পুতুলটাকে সে তার শ্রবণ শক্তি ধার দিয়েছিল। স্টার সেই মূর্তিটা পিষে ফেলার সাথে সাথে কলিংয়ের শ্রবণ শক্তিও চলে গেছে। ভাবনাটা পাগল করে দিল তাকে। মহা আতঙ্কে কলিং লাফ দিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু দাঁড়াতে পারল না। সে আর হাঁটতে পারছে না। মাটির পুতুলটাকে আগের রাতে সে তার পা জোড়া দিয়েছিল। সেই পুতুলটা ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে কলিংয়ের হাঁটার শক্তিও চলে গেছে। তাহলে এইভাবে নিজের শক্তিকে ধার দেওয়া সম্ভব, এটা সত্য। তাহলে তো কলিং যা ভেবেছে সেটা স্বপ্ন নয়। তার ভাগ্য ভালো যে সে তার দুটো হাত ধার দেয়নি। ভয় আর বিস্ময়ে কলিং তাকালো তার নিম্নাঙ্গের দিকে। উরুর নিচে আর কিছু অবশিষ্ট নেই। তাড়াতাড়ি হাত বোলালো মুখে। কান দুটোর কোনো অস্তিত্ব খুঁজে পেল না সে। ভয়ঙ্কর আতঙ্কে আর তীব্র ঘৃণায় কলিং ছটফট করতে লাগলো। সব কিছু করেছে স্টার। একটা ক্ষুদে মানুষকে সে খুন করেছে, পঙ্গু করে দিয়েছে আরেকজনকে। নমস্কার বন্ধুরা, গল্পের আসর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন টমাস হুডের লেখা ক্ষুদে মানবের আতঙ্ক। বন্ধুরা, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার মানে আপনাদের কথা মাথায় রেখে নতুন গল্প আপনাদেরকে উপহার দিই। আমাদেরও খুব ইচ্ছে হয় আপনাদের সাবস্ক্রাইব লিস্টে একটু স্থান পেতে। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একটু সুযোগ করে দিন। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন। চলুন শুনে নিই আজকের গল্প। বহুদিন ধরে মাটির ছোট ছোট অথচ নিখুঁত পুতুল বানাতে বানাতে একদিন কলিং দেখল তারা নড়াচড়া করছে। শত শত পাউন্ড কাদামাটি ব্যবহার করে বছরের পর বছর ঘরের মধ্যে ঘাড় গুজে সেই পুতুল গড়ে আসছে। এমনটা এই প্রথম হলো। পাগলাগারদের ডাক্তারের ধারণা তার মাথার গোলমাল আরও বেড়েছে। ডক্টর স্টার অন্তত তেমনই মনে করেন। কিন্তু কলিংয়ের কথায় ডক্টর স্টার একটা আনাড়ি আর উজবুক। কলিং কেন আর 5টা আবাসিকের মতন বেতের ঝাঁপি বা চেয়ার বুনতে চায় না সেটা ডক্টর স্টার বোঝে না। কোনো একটা হাতের কাজে লেগে থাকলে যে পাগলামিটা একটু কম থাকে। ঘরের মধ্যে বছরের পর বছর মাটির পুতুল বানালে পাগলামি তো বাড়বেই। ডক্টর স্টার বরাবরই ওই রকম বোকার মতন কথা বলে। কলিংয়ের এক এক সময় ইচ্ছা হয় এক ঘুষিতে ডাক্তারের গোলগাল মুখটা ফাটিয়ে দিতে। কলিং জানে এতদিন ধরে এত যত্নে অমানসিক পরিশ্রমে সে কী করেছে। আরে সেও তো একদিন ছিল নামকরা ডাক্তার। ব্রেন সার্জনে এডগার কলিন তার লাইনে ছিল একজন বিশেষজ্ঞ। সবাই খাতির করত তাকে। এমন একদিন ছিল যখন তার সামনে ক্যাবলা হাউস সার্জন স্টার ভয়ে থরহরি কম্পমান হতো। সবই ভাগ্যের পরিহাস। তবে এখন পাগল হয়ে গেলেও মনোরোগের অধিসন্ধি স্টারের থেকে কলিং এখনও অনেক বেশি বোঝে। তবে কপালটাই খারাপ। ওয়াই প্রেসের যুদ্ধক্ষেত্রে রেডক্রস ঘাঁটিতে কলিং গেছিল সার্জন হিসাবে। বোমার ঘায়ে ঘাঁটিটা উড়ে যায়। কলিংয়ের দেহ ছিল অক্ষত, কিন্তু তার নার্ভ ওই দুর্ঘটনার আঘাত সহ্য করতে পারল না। হাসপাতালে কোমায় পড়েছিল কয়েক মাস। যখন জ্ঞান ফিরল তখন দেখা গেল দুরারোগ্য এক মানসিক ব্যাধি ডেমোস্টিয়া পজিকম তাকে গ্রাস করেছে। তাই ওরা তাকে পাঠিয়ে দিয়েছে স্টারের কয়েদখানায়। একটু ধাতস্থ হয়ে কলিং কাদার তাল চেয়ে বসল। সে কাজ করতে চায়। যে লম্বা হাত আর বড় বড় আঙুল দিয়ে সে এতকাল মাথার খুলিতে অতি সূক্ষ্ম অপারেশনের কাজ করেছে, সেই হাত আর আঙুল তো ক্ষমতা হারায়নি। কলিং জানে তাকে আর অপারেশন করতে দেয়া হবে না। সে আর ডাক্তার কলিং নয়। তবু ওই দক্ষতাকে সে মডেলিংয়ের কাজে লাগাবে। সার্জন হিসাবে দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ছাঁচ বা মডেল একসময় সে বানিয়েছিল। সেটা ছিল তার শখ। একজন ডাক্তার হিসাবে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের রূপ কার্যকলাপ কেমন সেটা তার জানা।
এখন সে মাটি দিয়ে মানুষ গড়বে। প্রথম কয়েক মাস ছোট ছোট মূর্তি গড়ে সে হাত পাকালো। 5 কি 6 ইঞ্চি খুদে খুদে পুতুল স্মৃতি নির্ভর করে একেবারে নিখুঁত রূপে গড়তে লাগলো সে। প্রথম দিকে স্টার অবশ্য উৎসাহ দিয়েছিল, কারণ ওই কাজ শুরু করার পর কলিংয়ের ভিমরি খাওয়ার রোগটা একেবারে সেরে যায়। তার উৎসাহ আরও বেড়ে গিয়েছিল। প্রথম দিকে গড়া মূর্তিগুলো দেখে অনেকেই প্রশংসা করল। কলিংয়ের বাড়ির লোক তখন আরও টাকা পয়সা পাঠালো, তাই দিয়ে কলিং কিনল মডেল গড়ার নানান সরঞ্জাম। যন্ত্রপাতি আবার নাড়াচাড়া করতে পেরে সে খুশি। নাই বা ছুরি বা স্কাল্প পেল, কিন্তু সেসবের মতোই দারুণ সব কাজের জিনিস। মাটি কাটতে, খোদাই করতে, নিখুঁতভাবে গড়তে ওইসব সরঞ্জামের আর কোনো তুলনা নেই। এতদিন মানুষের গায়ে সে অস্ত্রোপচার করেছে, এখন নাই করবে মাটির ওপর, তাতে কি এলো গেল। প্রথমটা সত্যিই কিছু এসে যায়নি। তারপরে ঘটল অঘটন। মাসের পর মাস মূর্তিগুলো গড়তে গড়তে ও নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে উঠেছিল। দৈনিক 8 থেকে 10 ঘন্টা খাটা সত্ত্বেও ওর মনে হতো মূর্তিগুলো নিখুঁত হয়নি। টান মেরে ছুঁড়ে ফেলে দিত মেঝের ওপর। নিজের কাজ তার নিজেরই পছন্দ হচ্ছিল না। অথচ ছোট ছোট মেয়ে আর ছেলে পুতুলগুলো দেখে মনে হতো তারা রক্ত মাংসের মানুষেরই খুদে সংস্করণ। তাদের দেহে দেখা যাচ্ছে পেশি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুই নিখুঁত, এমনকি অসীম ধৈর্যে মাথার চুল পর্যন্ত লাগিয়েছে। কিন্তু তাতে কি হবে? ওদের ভেতরেতে সব মাটি, আর কিছুই নেই, কিচ্ছু নেই। মানুষ বানাতে হবে একেবারে জ্যান্ত, তার নিজের মতো। তেমন গড়তে তাকে আরও শিখতে হবে। এরপরে খুঁটোমুটি বাঁধল ডক্টর স্টারের সাথে। কলিং তার কাছে একটা অ্যানাটমির বই চেয়েছিল। স্টার ব্যাপারটা হেসেই উড়িয়ে দিয়েছিল। কলিং তবু ভেতর থেকে অনুমতি আদায় করে ছেড়েছিল। বই পড়ে সে আবার শিখল প্রতিটি হাড় ঠিক কেমনভাবে গড়তে হবে, দেহের ভেতরের যন্ত্রগুলো ঠিক কোথায় কেমনভাবে থাকে, অথবা জটিল শিরা উপশিরা কীভাবে সারা দেহে ছড়িয়ে পড়ে। এইসব শিখতে ও জানতে কেটে গেল কয়েকটা বছর। তার মধ্যে সে হাজার পুতুল গড়েছে, আবার ভেঙেছে। এরপরে সে বানালো মাটির কঙ্কাল, তবে ওপরে দিল মাটির মাংস, মজ্জা, নানান ছোট প্রত্যঙ্গ। অতি সূক্ষ্ম কিন্তু নিখুঁত কাজ। পাগলের মতন খাটতে খাটতে সে যেন চিন্তা করতেই ভুলে গেল। এমন একটা সময় এলো যখন চোখ বুজে সে মাটির কঙ্কালের ওপর মানুষের দেহে যা কিছু থাকে তা মাটি দিয়েই বানিয়ে দিতে পারে। জুড়তে পারে স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড অথবা কিডনির মতন যন্ত্র, নানান গ্রন্থি, চামড়া, মজ্জা, টিস্যু পর্যন্ত। এবং অবশেষে সে বানাতে শুরু করলো মগজ। সেরিব্রাম আর সেরিবেলামের জটিল স্তরগুলো সে বইতে দেখে নিল আরও একবার। প্রতিটি স্নায়ুর জোর, মগজের প্রত্যেকটি ভাঁজ, সব কিছু সে নিখুঁতভাবে গড়ল মাটি দিয়ে। তবু আরও দেখে যাও, দেখে দেখে বানিয়ে তোলো। হাসি না, ঠাট্টা না, চিন্তা ভাবনা কিচ্ছু না। একঘেয়েমিকে গুলি মেরে বছরের পর বছর বন্দি থাকার যন্ত্রণা ভুলে ওই খুদে মানুষগুলোকে গড়ে তোলো নিখুঁত, আরও নিখুঁতভাবে। তুমি এই দুনিয়ার সেরা সার্জন, সেরা কারিগর, তুমি স্রষ্টা হয়ে ওঠো। ডক্টর স্টার প্রায় ওকে দেখতে আসতো আর নানানভাবে এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা চালাতো। কলিং তার মুখের ওপর হেসে উঠত। স্টারের ভয় হচ্ছিল এভাবে দিনরাত পাগলের মতন পুতুল বানাতে থাকলে কলিং হয়তো বদ্ধ পাগল হয়ে যাবে। আর কলিং বুঝেছিল ওই কাজের মধ্যেই ও প্রকৃতিস্থ থাকতে পারবে। কিছুদিন থেকে কলিং একটা ব্যাপার লক্ষ্য করছিল। ও যখন কাজ করছে না, হয়তো চুপ করে বসে আছে, সেই সময় ওর মনে হতো ওর মাথার মধ্যে একটা বোমা ফাটছে। তার মগজের মধ্যে কিছু একটা ঘটছে। কেউ যেন মগজটাকে তার খুলির ভেতর থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। তার চিন্তাধারা এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় মনে হয়েছিল সে আর একজন মানুষ নয়, হাজারটা মানুষ। তার একটা দেহ নয়, হাজারটা আলাদা আলাদা শরীর, ঠিক ওই টেবিলের ওপর রাখা নিখুঁত মানুষের পুতুলগুলোর মতো। ওর মনে হতো ওর হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, হাত পা প্রত্যেকটি স্বতন্ত্র আর আলাদাভাবে কাজ করছে। সময় যত গড়াচ্ছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বতন্ত্রতা ততই যেন বেড়ে যাচ্ছে। তারা নিজের মতন চলতে চাইছে, ওকে কেয়ার করছে না। আর ওর শরীরের সঙ্গে মগজটা ঠিক খাপ খাচ্ছে না।
শিরা উপশিরার সঙ্গে রক্তপ্রবাহ সমঝোতা করে চলছে না। কলিং একজন ডাক্তার, সে জানে প্রত্যেকটি দেহকোষের নিজস্ব জীবন আছে, প্রত্যেকের মৃত্যু একসঙ্গে আসে না। মানবদেহের একটি প্রত্যঙ্গ অকেচে হয়ে গেলেও অন্যরা তার পরেও কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। কিন্তু তার জীবন এমন ঘটার কথা নয়, তবু ঘটছে। হয়তো যুদ্ধক্ষেত্রে বোমার যে শব্দটা তার মাথায় এসে লেগেছিল, এতদিনে তার ফল ফলেছে। রাতে বাঙ্কে শুয়ে কলিং ভাবত, এখনই হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো হয়ে গলে পড়বে, ঠিক যেভাবে মাটির পুতুলগুলো হাত পা হাঁটু কিংবা ফুসফুস পছন্দ না হলে সে ধাক্কা মেরে ফেলে দেয়, ঠিক সেইভাবে। তাই ওই চিন্তা দূরে রাখার জন্যই তাকে কাজ করে যেতে হবে। তার মাথার মধ্যে যে একটা বিস্ফোরণ ঘটছে সেটা ডাক্তার স্টারকে বোঝাবার চেষ্টা করেছে সে। এই ব্যাপারটা নিরীক্ষণ করার জন্য বিশেষজ্ঞকে কল দিতে বলেছে, কিন্তু স্টার যথারীতি হেসে উড়িয়ে দেয়। যতক্ষণ কলিংয়ের মধ্যে কোনো বোধ দেখা না যাচ্ছে ততক্ষণ ডাক্তার ডেকে কী লাভ? তাছাড়া কলিংয়ের মধ্যে একরোখা খুনে মনোভাবও স্টার কোনোদিন লক্ষ্য করেননি। কিন্তু কলিং জানত ডাক্তার স্টার একটা আস্ত নির্বোধ, কাজের মধ্যেই তাকে ডুবে থাকতে হবে। একসময় সে বুঝল পুতুল না, সে মানব দেহ বানাচ্ছে, সত্যিকারের মানুষ। তেমন একটা মাটির মানুষ তৈরি করতে তার অনেক দিন লেগে গেল। সে নিখুঁতভাবে খোদাই করল তার ঠোঁট, নাক, চোখ, তার প্রতিটি অঙ্গকে বসালো ঠিক ঠিক জায়গায়। ছোট্ট আঙুলে সে বসিয়ে দিল ছোট্ট নখ। এইভাবে দেখতে দেখতে মাটির তৈরি ছোট্ট ছোট্ট মেয়ে আর পুরুষ পুতুলে ওর টেবিল ভরে গেল। ডক্টর স্টার অবশ্য ওর লাইনে চিন্তা করছিল না। একদিন বিকেলবেলা ঘরে ঢুকে ডক্টর স্টার দেখল কলিং টেবিলের ওপর ঝুঁকে হাতে মাটি কাটার ছুরি নিয়ে 3 টুকরো কাদার তালের ওপরে খুব সাবধানে কি করছে। তার সামনে খোলা রয়েছে একটা অ্যানাটমির বই। ওখানে বসে কি করছো? স্টার জিজ্ঞেস করল। আমার মানুষের মগজ বানাচ্ছি। মগজ? হায় ভগবান! স্টারের ভিমরি খাওয়ার দশা। কিন্তু যতই হোক ওগুলো ছিল মগজ, অতীব ছোট্ট, কিন্তু মানুষের মগজের একেবারে হুবহু প্রতিরূপ। স্তরের পর স্তর বিন্যাস করে প্রতিটি স্নায়ু ও রক্তকোষকে মিলিয়ে মাটি দিয়ে গড়া হয়েছিল ওই মগজ। কি কি বলতে চাইছো তুমি? স্টার চেঁচিয়ে উঠেছিল, দোহাই দোহাই তোমরা চেঁচিও না। আমি এই মগজগুলোর মধ্যে এখন আমার চিন্তা আরোপ করার চেষ্টা করছি। মাটির মগজে চিন্তা শক্তি? এ ডাহা পাগলামি, পাগলামির হদ্দ একটা। কলিংয়ের নখের দিকে হা করে তাকিয়ে স্টার ভাবছিল। একটা কিছু তারপর বলতেও চেয়েছিল, কিন্তু কলিং মাথা তুলে এমনভাবে স্টারের চোখের ওপর তার চোখ জোড়া রাখল যাতে বিকেলের পরন্ত রোদে তার অসম্ভব কঠিন মুখটা স্টার ভালো করে দেখতে পায়। এরপর স্টার আর কথা বলার চেষ্টা করেনি। চোখ পিটপিট করতে করতে সে বেরিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কলিংয়ের চোখ দুটো তার মনে হয়েছিল অনেকটা যেন সৃষ্টিকর্তা ঈশ্বরের মতো। পরদিন সকালে উঠে কলিং লক্ষ্য করল টেবিলের ওপর রাখা মানুষ পুতুলগুলো একটু যেন নড়ছে। ফ্র্যাঙ্কস্টাইন! আমি কি ফ্র্যাঙ্কস্টাইন হয়ে গেলাম? আপন মনে বিড়বিড় করে বলে উঠল কলিং। না, আমি ফ্র্যাঙ্কস্টাইন হতে চাই না। আমি তার মতো নই, আমি ভগবানের মতো। হ্যাঁ, আমি ভগবানের মতো। হাঁটু দুটোর মধ্যে মুখ গুজে টেবিলের সামনে সে বসে থাকলো কিছুক্ষণ। টেবিলের ওপর দাঁড়ানো মেয়ে আর পুরুষ পুতুল দুটি গম্ভীরভাবে মাথা ঝাঁকিয়ে ওকে অভিবাদন জানাচ্ছে। ওদের গায়ের চামড়ায় এখনও লেগে রয়েছে কলিংয়ের বুড়ো আঙুলের ছাপ। ওদের মগজটা খুলির মধ্যে ঢুকিয়ে সবেমাত্র মাথা বানিয়েছে কলিং, তবু ওরা জ্যান্ত। এটা অসম্ভব কেন হবে? সৃষ্টি আর জীবনের আসল রহস্য সে জানে। মানুষের দেহ তো ডাক্তারি মতে একটা নিখুঁত যন্ত্র, যা বিশেষ বিশেষ অবস্থায় ঠিক ঠিক সাড়া দেবার জন্য তৈরি। তাহলে যদি একবারে নিখুঁতভাবে সেই যন্ত্র নকল করা যায়, তবে সেটা চলবে না কেন? জীবন তো এক ধরনের বৈদ্যুতিক বিক্রিয়া। বেশ তো, চিন্তাও তো এক ধরনের তরঙ্গ।
মাটির মগজের মধ্যে তাই চিন্তা ভরে দাও, ওরা জ্যান্ত হয়ে উঠবে। কলিং নিজেকে বোঝায়, আর টেবিলের থেকে খুদে মানুষগুলো ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে রহস্যময়ভাবে সাড়া দেয়। কিন্তু কিন্তু আমি তো শেষ হয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলেছি আমার ব্যক্তি বৈশিষ্ট্য। আমার জীবন শক্তির বেশ খানিকটা ওই ওই ওদের মধ্যে চালান হয়ে গেছে। এখন কি আমার রোগ, আমার খামখেয়াল এখন ওদের ভাবাবে? যা হয় হোক, তবু এর শেষ দেখতে হবে। হ্যাঁ, শেষ রহস্যটা সে দেখল তার জীবন শক্তির উপাদানের গড়া ওই পুতুলগুলোকে সে ঠান্ডা মাথায় চালনা করতে পারছে, ঠিক যেভাবে সে নিজের দেহকে নাড়ায়। আসলে সে ওদের সৃষ্টি করেছে, তার জীবন শক্তির একটা অংশ ওদের দিয়ে দিয়েছে। সে হয়ে উঠেছে ওরাই। ঘরটার এক কোণে স্থির হয়ে বসে কলিং এক মনে চিন্তা করতে শুরু করলো। দেখল মগজটা সে যত গুটিয়ে আনছে, ততই মানুষ পুতুলগুলো স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। ও দেখল দুটো খুদে মানুষ আস্তে আস্তে এগিয়ে গেল দুটি খুদে মেয়ে পুতুলের দিকে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে চেপে ধরল মেয়ে পুতুল দুটির বাহু। তারপর সে গুনগুন করে মনে মনে যে গানের সুরটা ভাজছিল, সেই সুরের তালে তালে ওরা অদ্ভুত এক নাচ সৃষ্টি করল। মাটির খুদে পুতুলগুলো শীষের তালে তালে নাচছে, জীবনের হুবহু নকল, তবে ভয়ঙ্কর। ওই দৃশ্য দেখে কলিং চোখ বুজল, কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু যা ঘটছে তা তো সত্যি, নির্মমভাবে সত্যি। অতি মনঃসংযোগের কারণে কলিং ঘেমে উঠেছিল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল, মনে হচ্ছিল বুঝি দম বেরিয়ে যাবে। দেহটা কেমন যেন দুর্বল হয়ে পড়েছে, ওর প্রাণশক্তির খানিকটা বুঝি বেরিয়ে গেছে। হবে নাই বা কেন? এটা একজনের পক্ষে বড্ড বেশি চাপ, কিন্তু এটা ঘটছে। আমি ভগবান হয়ে গেছি, বিড়বিড় করে বলতে থাকলো কলিং। কিন্তু এই শক্তি নিয়ে সে কি করবে? সে তো একটা পাগল, বন্দি রয়েছে পাগলাগারদে। আমাকে প্রথমে পরীক্ষা চালাতে হবে, চিৎকার করে বলে উঠল কলিং। কি বললে? ঠিক সেই সময় নিঃশব্দে ঢুকে পড়েছিল ডক্টর স্টার। চোরা চাহনিতে কলিং একবার দেখে নিল টেবিলের ওপর। দেখে নিশ্চিন্ত হলো, মানুষ পুতুলগুলো তখন আর নড়াচড়া করছে না। বোকার মতন হেসে কলিং তাই তাড়াতাড়ি জবাব দিল, ডাক্তার, আমি এই পুতুলগুলো নিয়ে একটা পরীক্ষা চালাতে চাইছি, সেটাই বলছিলাম আর কি। ভুরু কোচকালো ডক্টর স্টার, বলল, পরীক্ষা? বুঝেছ কলিং, বেশ কিছুদিন থেকে ভাবছি এই যে কাজটা তুমি করছো, এটা তোমার শরীরের পক্ষে ভালো হচ্ছে না। তোমাকে দেখে কেমন ক্লান্ত আর ফ্যাকাশে মনে হচ্ছে। তুমি নিজেই নিজের ক্ষতি করছো। তাই ভাবছি তোমার এই মডেল বানাবার কাজটা বন্ধ করে দেব। কে বন্ধ করে দেবে? গম্ভীরভাবে ডক্টর স্টার আবার বলল, হ্যাঁ, তোমার এই পুতুল গড়ার কাজ বন্ধ করে দিতে চাই। কিন্তু এটা তুমি করতে পারো না। আমি সবে মাত্র, মানে এ তুমি কিছুতেই করতে পারো না। এগুলোই আমার সব কিছু, এগুলোই আমাকে চালাচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এগুলো ছাড়া আমি অসুস্থ হয়ে পড়ব। দুঃখিত, তবু আমাকে তা করতে হবে। না না না, তুমি কিছুতেই করতে পারো না। কলিং, ভুলে যাও না আমি তোমার ডাক্তার। তোমার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। কাল ওই কাদামাটি আমি সরিয়ে দেব। সুস্থ মানুষের মতো হয়ে ওঠার আর একটা সুযোগ আমি তোমাকে দিতে চাই। তাছাড়া এর আগে কলিং কোনোদিনই ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু ডাক্তার অবাক হয়ে গেল। কলিংয়ের আঙুলগুলো সজোরে তার টুটি চেপে ধরেছে, এমনভাবে চেপে বসেছে এখনই তার শ্বাসরোধ হয়ে যাবে। কলিংয়ের দক্ষ আঙুল ডাক্তারের জামুলার ভেনের ওপর চাপ দিচ্ছে। কোনো মতে কলিংকে গায়ের ওপর থেকে ঠেলে ফেলে দিল স্টার।
ততক্ষণে অবশ্য পাহারাদাররা ছুটে এসেছে। তারা কলিংকে পাজাকোলা করে ধরে ছুঁড়ে ফেলে দিল বাঙ্কের ওপর। স্টার বেরিয়ে গেল ঘর থেকে। যখন ঘরে অন্ধকার ঘনিয়ে এসেছে তখন ঘৃণার জগৎ থেকে বেরিয়ে এলো কলিং। ওরা চলে গেছে। দিন শেষে সে একা শুয়ে আছে বিছানায়। আগামীকাল দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওরা ফিরে আসবে। তার সাধের পুতুলগুলোকে নিয়ে ওরা চলে যাবে। হয়তো ওগুলোকে ভেঙে কাদার তাল বানাবে। জ্যান্ত পুতুলগুলোকে ধ্বংস করবে, এ তো এক ধরনের নরহত্যা। অনেকক্ষণ ধরে কলিং ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তবে স্বপ্নগুলোর কথা মনে পড়তে থাকলো তার। তার এই অসামান্য শক্তি সে নানা কাজে লাগাতে চায়। শুধুমাত্র কয়েক ডজন নয়, সে বানাতে পারবে শত শত পুতুল। ঠিকমতো মনোসংযোগ করতে শিখলে চিন্তা শক্তি দিয়ে সে চালাতে পারবে ওদের। এইভাবে সে হয়তো বানাতে পারবে তার একটা নিজস্ব জগৎ, যে জগতের প্রতিটি জীব থাকবে তার বশীভূত। তারা হবে তার বন্ধু, কখনো বা কৃতদাস। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেহারা বানাবে। দরকার হলে মগজও হবে আলাদা আলাদা রকম। সে হয়তো একটা ব্যক্তিগত ছোট্ট সভ্যতায় গড়ে তুলতে পারবে, কিংবা তার চেয়েও বেশি। সে সৃষ্টি করতে পারবে একটা নতুন জাতি। তারা বংশ বিস্তার করবে। তারা সৃষ্টির কাজে নানাভাবে সাহায্য করতে শিখবে। শত শত ক্ষুদে মানুষ তাদের ছোট ছোট হাত দিয়ে, ছোট ছোট করাত দিয়ে এই কয়েতখানার প্রত্যেকটা গরাত কেটে ফেলবে। মানুষ পুতুলেরা তাকে মুক্ত করার জন্য অতর্কিতে দল ভেদে আক্রমণ করবে পাহারাওয়ালাদের ওপর। বিজয়ীর মতো ওই ক্ষুদে মানুষদের নিয়ে সে বেরিয়ে আসবে কয়েতখানা থেকে। ওই পুতুল বাহিনী মাটির মধ্যে গভীর গর্ত করে মাটির সঙ্গে মিশে যাবে। পুতুল হিসাবে সকলের অলক্ষ্যে চুপি চুপি তারা অতি সুরক্ষিত স্থানে ঢুকবে। গোটা পৃথিবীটা ভরে যাবে তার ট্রেনিং দেওয়া মানুষ পুতুলে। তারা তখন পাগলের মতো, হিংস্র নির্বোধের মতো এমন ভয়ঙ্কর লড়াই করবে না যাতে কলিংয়ের মতন মানুষ পাগল হয়ে যায়। বন্য আবেগ, ভয়ঙ্কর ক্ষুধা, উগ্রতা সে মুছে দেবে এই পৃথিবী থেকে। রক্তমাংস দেহ আর থাকবে না, তার জায়গায় ঠাঁই পাবে মাটির পুতুল। কিন্তু তার চিন্তার সময় শেষ হয়ে এসেছে। রাত ভোর হলে সে কাদার তাল আর পাবে না। আর ওগুলো না পেলে সে আরও পাগল হয়ে যাবে। সেই রাতে সে অনুভব করতে পারল ভেতরে ভেতরে তার দেহটা কেমন হালকা হয়ে গেছে। জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকা চোখজোড়াকে মনে হচ্ছে যেন তার নিজের না, যেন তারা মেঝের ওপর থেকে কিংবা টেবিলের কোণা থেকে জ্যোৎস্নার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট দুটো এই তো কাঁপছে, কিন্তু মুখটা সে খুঁজে পাচ্ছে না। তার গলার স্বর যেন ভেসে আসছে ওপরের ছাদ থেকে। সে নিজেই নিজেকে ভেঙে ফেলেছে, যেমন মাটির পুতুলগুলোকে মানুষ ভাঙে আর গড়ে। আজ বিকেলে যে ঘটনাটি ঘটে গেছে এটা তারই ফল, তার যুগান্তকারী আবিষ্কার। আর ঠিক তারপরে ডক্টর স্টারের নির্বোধ সিদ্ধান্ত। হ্যাঁ স্টার, সব ঝামেলার জন্য ওই লোকটাই দায়ী। ওই লোকটা তাকে লাগাম ছেঁড়া উন্মাদ করে দেবে। এইভাবে বেঁচে থাকার থেকে মরাই ভালো। তাকে দেয়া এই মৃত্যু যন্ত্রণার দণ্ডটা সে যদি স্টারকে দিতে পারত। পারত কেন? সে তো নিজেই দিতে পারে। কিভাবে কিভাবে? অনেক দূর থেকে একটা চিন্তা বের হয়ে এলো, ঢুকে পড়ল তার মগজের মধ্যে। এই মুহূর্তে চিন্তাগুলো যেন নিয়ন্ত্রণ করতে পারছে না সে, পরপর সাজাতে পারছে না। এরপর কি হবে আর তারপর? কেন সে পারে স্টারকে খুন করতে? কিন্তু কি করে? একটা মাটির মানুষ পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, মাটির মানুষ। আজ বিকেলে নিবিড় মনোসংযোগ করে ওদের জ্যান্ত করে তুলেছিল। ওরা এখনও জীবিত, ওদের চালনা করো। ওরা হামাগুড়ি দিয়ে চুপি চুপি কয়েতখানার বন্ধ দরজার তলা দিয়ে গলে যাবে। সবার নজর এড়িয়ে ওরা পার হতে পারবে হলঘরটা, শুনতে পাবে স্টারের কথা। হ্যাঁ, ওই মাটির পুতুলকে মন দিয়ে চালাতে পারলে শুনতে পাবে স্টার কোথায় বসে কথা বলছে। মাটি তো নিছক মাটি, মাটির পা যত চলবে
ঘষা লেগে ততই ক্ষয় হবে। হলঘর পারাবার হতে হতে ওই পা শেষ হয়ে যাবে। মাটির কান যতই নিখুঁত হোক না কেন, সত্যিকারের আওয়াজের সংস্পর্শে এলে ভেঙে খান খান হয়ে যাবে। আর ওইসব বাজে চিন্তা ছাড়ো, পুতুলে আরো বেশি করে মন লাগাও। উপায় একটা হবেই। কলিংয়ের দম বন্ধ হয়ে আসছে, তবু এই অসহ্য পাগলামির মধ্যে দিয়েই তার মুক্তি, এমনই ধারণা হলো তার। কিছুক্ষণ আগে সে তার নিজের ইচ্ছাশক্তি দিয়ে চালাতে পেরেছিল ক্ষুদে মানুষগুলোকে। আরও তীব্র নিবিড় ইচ্ছাশক্তি প্রয়োগ করে সে কি পারবে না ওগুলোকে আরও শক্তিমান করে তুলতে? তার শোনার ক্ষমতা কি সে পারে না ওদের মধ্যে আরোপ করতে? তার নিজের পায়ের আদলে ওদের পাগুলো গড়ে সে কি পারে না মাটির পুতুল হয়ে হাঁটতে? তার দেহ মন তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেই টুকরোগুলো তো মাটির মধ্যে লুকিয়ে দিলেই হয়। অন্ধকার ঘরে আলোর সুইচ টিপে দিতে দিতে কলিং আপন মনে হাসল। টেবিলের ওপর থেকে তুলে নিল একটা মাটির পুতুল। হাতে একটু কাদা নিয়ে পুতুলের পাটাকে নিজের পায়ের মতন করে গড়তে থাকলো। বেশ কিছুক্ষণ ওইভাবে গড়ার পর পুতুলটাকে টেবিলের ওপর রাখা মাত্র কলিংয়ের মনে হলো তার নিজের পাটাই যেন মাটিতে ধাক্কা খেল। হ্যাঁ, তার নিজের পাটাই। টেবিলের ওপর পুতুলটা রাখা মাত্র যে সূক্ষ্ম কম্পন সৃষ্টি হলো, সেটাও খুদে কান দিয়ে শুনতে পেল কলিং। কলিংয়ের দেহের আরেকটা অংশ তার নিজের চোখ। সেই চোখ দেখল ছোট্ট একটা মানুষ টেবিল থেকে নেমে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। হামাগুড়ির ভঙ্গিতে দরজার তলা দিয়ে দিব্যি গলে গেল। কিন্তু এরপরই অন্ধকার। খাটের ওপর বসে কলিং গলগল করে ঘামছে। আরও মনোসংযোগের চেষ্টা করল সে, কিন্তু মাটির কলিং দেখতে পাচ্ছে না, তাকে চোখ দেয়া হয়নি। এখন তাকে সহজাত প্রবৃত্তি আর স্মৃতির ভরসায় থাকতে হবে। এদিকে খুদে কলিং গিয়ে পড়েছে মানবদের জগতে। আরেকটু হলে একটা দানবের মতন পা পিষে ফেলত তাকে। সে তাড়াতাড়ি দেওয়ালের দিকে সরে গিয়ে আত্মরক্ষা করল। রীতিমতো ভূকম্প তুলে ওই পদধ্বনি দূরে সরে যাচ্ছে। কিছুক্ষণ পর কলিংয়ের পুতুল আবার হাঁটতে শুরু করল। সহজাত প্রবৃত্তির নিরিখে সে খুঁজে পেল সঠিক দরজাটা। 3টে দরজা বাদ দিয়ে চতুর্থ বন্ধ দরজার তলা দিয়ে গলে গেল সে। তবে ঘরে ঢুকে সে পড়ল বিপদে। কার্পেটের রোয়াগুলো তার কাছে প্রায় 1 ফুট উঁচু একটা ধারালো ঘাসের মতো। ওই কার্পেটের ওপরে পা রাখা মাত্র মনে হলো পায়ের তলার গোড়ালিটা বুঝি এখনই ক্ষতবিক্ষত হয়ে যাবে। এদিকে ওপর থেকে ভেসে আসছে একাধিক বজ্রগম্ভীর কণ্ঠস্বর, যেন টান টান দানবেরা গর্জন করছে। এ নির্ঘাত ডক্টর স্টার আর প্রফেসর জরিসই হবে। তেমনই আন্দাজ করল সে, কিন্তু কোনটা ডক্টর স্টার? গুড়ি মেরে বিশাল আর্মেচারের পায়া বাঁচিয়ে মাটির কলিং হাজির হলো স্টারের পায়ের কাছে। সে যেন উপত্যকায় দাঁড়িয়ে অনুভব করছে সামনে একটা উঁচু পর্বতশ্রেণী। সেই চূড়াটি আর কিছুই না, স্টারের হাড় বা হাঁটু। কলিং শুনল স্টার জরিসকে বলছে, ওই হতভাগাটা আমাদের জ্বালিয়ে খাবে, এ আমি আগে থেকেই বলে রাখছি। মাঝে মাঝে লোকটা ক্ষেপে যায়। আজ বিকেলে তো ওর মাটির পুতুলগুলো সরিয়ে ফেলার কথা বলা মাত্র আচমকা আক্রমণ করে বসলো। ওই পুতুলগুলো যেন ওর পোষা, কলিং অন্তত সেই রকমই ভাবে। ওদিকে জরিস বলছিল, লোকটা তো সেই রকমই চিন্তা করে, হয়তো সত্যি ওই পুতুলগুলো ওর কথাই চলে। আরে আরে, তোমার পায়ের ওপর মাটির পুতুল রেখে তুমি পা নাচাচ্ছ কেন? হ্যাঁ, কি বলছো? পায়ের উপর পুতুল? খাটে বসে সেই মুহূর্তে কলিং প্রাণপণে চেষ্টা করলো ওই পুতুলটার থেকে তার দেহ মনকে ফিরিয়ে নিতে। চেষ্টা করলো তার শ্রবণ শক্তি আর অনুভূতিকে ওই পুতুলটার থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। প্রচণ্ড গর্জনের সঙ্গে বিশাল একটা হাত দৃঢ় মুষ্টিতে চেপে ধরেছে মাটির কলিংকে। চেপে ধরে প্রবল শক্তিতে পিষ্ট করছে। কলিংয়ের মনে হলো এক ঝাঁক লাল আলো তার চেতনাকে ঘিরে ধরেছে। বিছানার ওপর তখনই সে লুটিয়ে পড়ল। ভোরের প্রথম আলো এসে পড়ল কলিংয়ের মুখে। ধর্মড়িয়ে উঠে বসল সে।
তবে কি কলিং স্বপ্ন দেখছিল? মনে মনে ফিসফিস করে স্বপ্নটার কথা উচ্চারণ করল সে। আর তখনই ভয়ঙ্কর সত্যটা প্রতিভাত হলো। কলিং কালা হয়ে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না। মাটির পুতুলটাকে সে তার শ্রবণ শক্তি ধার দিয়েছিল। স্টার সেই মূর্তিটা পিষে ফেলার সঙ্গে সঙ্গে কলিংয়ের শ্রবণ শক্তিও চলে গেছে। ভাবনাটা পাগল করে দিল তাকে। মহা আতঙ্কে কলিং লাফ দিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু দাঁড়াতে পারল না। সে আর হাঁটার ক্ষমতা পাচ্ছে না। মাটির পুতুলটাকে আগের রাতে সে তার পা জোড়া ধার দিয়েছিল। সেই পুতুলটা ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে কলিংয়ের হাঁটার শক্তিও চলে গেছে। তাহলে এইভাবে নিজের শক্তিকে ধার দেওয়া সম্ভব? এটা সত্য। তাহলে তো কলিং যা ভেবেছে সেটা স্বপ্ন নয়। তার ভাগ্য ভালো যে সে তার দুটো হাত ধার দেয়নি। ভয় আর বিস্ময়ে কলিং তাকালো তার নিম্নাঙ্গের দিকে। উরুর নিচে আর কিছু অবশিষ্ট নেই। তাড়াতাড়ি হাত বোলালো মুখে। কান দুটোর কোনো অস্তিত্ব খুঁজে পেল না। ভয়ঙ্কর আতঙ্ক আর তীব্র ঘৃণায় কলিং ছটফট করতে লাগলো। সব কিছু করেছে স্টার। একটা ক্ষুদে মানুষকে সে খুন করেছে, পঙ্গু করে দিয়েছে আর একজনকে। সেই মুহূর্তে কলিং স্টারকে খতম করার পরিকল্পনা করে ফেলল। সে মনের জোরে মাটির পুতুলগুলোকে বিশেষ জীবন দিতে পারে, তাদের ইচ্ছা মতো চালাতে পারে। নিজের অস্তিত্বের খানিকটা বিচ্ছিন্ন করে সে মিশিয়ে দিতে পারে মাটির মধ্যে। অতএব ডক্টর স্টার, তোমাকে সাজা পেতেই হবে। চাদর মুড়ি দিয়ে কলিং শুয়ে থাকলো তার বিছানার ওপর। বিকেলবেলা যথারীতি স্টার ঘরে ঢুকতেই সে দাঁড়াবার চেষ্টা করল না। কোনো মতে জানতে দেওয়া চলবে না তার পা দুটো আর নেই, কিংবা সে আর শুনতে পাচ্ছে না। স্টারের মুখ নড়ছে। সে হয়তো বলছে গতরাতে সে কিভাবে হাঁটুর ওপর থাকা একটা মাটির পুতুলকে ভেঙে ফেলেছে। কথা বলতে বলতে ডক্টর স্টার টেবিলের ওপর রাখা কাদার তাল আর মাটির পুতুলগুলো ভরে ফেলল একটা থলির মধ্যে। অসময়ে কলিং কেন শুয়ে আছে সেটাও জিজ্ঞেস করলো একবার। ঝিমুনির ভান করে জবাব দেওয়াটা এড়িয়ে গেল কলিং। ডক্টর স্টার কাজের মানুষ, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ঘর থেকে, জবাব না শুনেই। তখন কলিংয়ের মুখে ফুটে উঠল একটা হাসি। চাদরের তলা থেকে সে ধীরে ধীরে বার করলো একটা মাটির মানুষ। ওটাকে সে লুকিয়ে রেখেছিল। মানুষটা একেবারে নিখুঁত। ওর হাতের পেশিগুলো অস্বাভাবিক রকমের জোরদার। আঙুলের নখগুলো লম্বা আর ধারালো, দাঁতগুলো অনেকটা ড্রাকুলার মতো। কিন্তু মুখের বাকি অংশটা তখনও গড়া হয়নি। কলিং শুরু করলো সেই কাজ। আয়নাটা সামনে রেখে নিজের মুখটা দেখে দেখে সে গড়তে লাগলো দ্বিতীয় কলিংকে। তার মুখে ফুটে উঠল একটা নিষ্ঠুর হাসি। গোধূলি পার হয়ে গিয়ে ধীরে ধীরে অন্ধকার নামছে। আর কলিংয়ের স্মৃতির ওপর নির্ভর করে কুজো হয়ে বসে একজন ভাস্করের মতো, একজন স্রষ্টার মতো মাটির পুতুলের মধ্যে এখন নিংড়ে দিচ্ছে তার জীবনটাকে। যাই বলো না কেন, ওই হতচ্ছাড়া পুতুলি নড়াচড়া করছিল। চিৎকার করে বলে উঠল জরিস। সে ভুলে গেল অফিসের মধ্যে বসের সামনে এইভাবে মেজাজ হারানো ঠিক না। সে আবার বলল, আমি নিজের চোখে ব্যাপারটা দেখেছি। তবু স্টার মিটিমিটি হাসছিল। আরে ওটা ছিল মাটির পুতুল, আর আমি সেটাকে টুকরো টুকরো করেছি, তাই ও বিষয়ে আর তর্ক নয়। জরিস একমত না হতে পেরে কাঁধ ঝাঁকালো। আগামীকাল সে কলিংয়ের সঙ্গে দেখা করবে। লোকটা পাগল হলেও অসামান্য প্রতিভাবান। ও কিছু একটা করেছে। স্টার একটা আস্ত নির্বোধ। ওর পুতুলগুলো কেড়ে নিয়ে লোকটাকে আরও অসুস্থ করে দিচ্ছে সে। মাটির পুতুলটাকে গত রাতে সে নিজের চোখে দেখেছে। পর্বত অভিযাত্রীর মতো পুতুলটা কিভাবে প্যান্ট ধরে ওপরের দিকে উঠে আসছিল। ডক্টর যখন ওটাকে পিষে ফেলছিল তখনও ও দেখেছে যন্ত্রণায় কেমন ছটফট করছিল সেটা। বাজে চিন্তা আর নয়, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আদেশের ঢঙে বলল স্টার। কলিংটা সত্যিই পাগল। এখন থেকে তার সঙ্গে সাবধানে কথা বলতে হবে। দরকার হলে
বলপ্রয়োগও করতে হবে। তবে মাটির পুতুলগুলো বোধহয় কেড়ে নেওয়া ঠিক হলো না। এই কথা ভাবতে ভাবতে জরিস হাঁটা দিল কোয়ার্টারের দিকে। সে বেরিয়ে যেতে আলোর সুইচটা বন্ধ করে দিল স্টার। আর্মেচারে বসে রাতভর ঝিমুনির প্রস্তুতি নিতে শুরু করলো সে। জরিস স্টারের রকম সকম সবই জানে। কোয়ার্টারে না গিয়ে সে চলল হলের অপর দিকে। ওই মাটির পুতুলগুলোকে দেখার পর থেকে তার গা শিরশির করছে। মানুষের এত নিখুঁত নকল কি সম্ভব? অথচ সেগুলো তৈরি মাটি দিয়ে। মাটির দেহের ভেতরে মাটির পাঁজর চাপ দেওয়া মাত্রই বেরিয়ে এসেছিল। কোটর থেকে টুক করে খসে পড়েছিল দুটো চোখ। গোটা ব্যাপারটাই অবিশ্বাস্য। কিন্তু এটা ঠিক, কলিং একটা জিনিয়াস। পাগল হলেও অসাধারণ আবিষ্কারক। চলতে চলতে জরিস হঠাৎ থমকে দাঁড়ালো। ভালো করে তাকিয়ে দেখল আকারে একটু ছোট নেংটি ইঁদুরের মতন চুপি সারে দুপায়ে খাড়া হয়ে হলঘরটা পার হয়ে যাচ্ছে। না, ওটা ইঁদুর না, ওটা মানুষ। একেবারে নিখুঁত মানুষ, মাটির মানুষ। মুখটা দেখে চমকে উঠল জরিস। ঘৃণা ভরে ওই মানুষটা তাকিয়ে আছে কেবিনের দিকে। যেমন মানুষ এ যাবৎ কলিং তৈরি করে এসেছে ঠিক ওই রকম। ওই খুদে পুতুলটা ছুটে যাচ্ছে স্টারের দরজার দিকে। বন্ধ দরজার তলা দিয়ে এই তো গলে গেল। মাটির মানুষ, অথচ জ্যান্ত। বাকরোধ হয়ে গেল জরিসের। সে কি কলিংয়ের মতন পাগল হয়ে যাচ্ছে? কিন্তু ভাবনার সময় নেই। তাকে এখনই যেতে হবে। না, স্টারের অফিসে নয়, তাকে যেতে হবে কলিংয়ের ঘরে। তাড়াতাড়ি পকেটে হাত দিল জরিস। কলিংয়ের ঘরের চাবিটা খুঁজে নিল। অন্ধকার হাতড়াতে হাতড়াতে তালাটা খুলতে কয়েক সেকেন্ড সময় লাগলো। ঘরের ভেতর অন্ধকার। আলো সুইচটা খুঁজে সেটা জ্বালাতে কিছুটা সময় চলে গেল। যে দৃশ্য সে বিছানার ওপর দেখল সেটা যে কোনো মানুষকে আতঙ্কিত করবে। একটা পদহীন ধর, তার চারপাশে ছড়ানো রয়েছে মূর্তি গড়ার নানান সরঞ্জাম। বুকের ওপর ধরা রয়েছে একটা আয়না, আর মুখের জায়গায় শুধু একটা মাংসপিণ্ড, কোনো অবয়ব নেই। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। ঠিক তখনই একটা আর্তচিৎকার ভেসে এলো স্টারের অফিস থেকে। জরিস যখন দরজার দিকে এগোচ্ছে তখন চিৎকারটা রূপান্তরিত হয়েছে গোঙানিতে। জরিস দেখল বিছানায় পড়ে থাকা ধরটা, আর মুখখানা গলে গলে খসে পড়ে যাচ্ছে। কে যেন ওই দেহটাকে গলে পিষে একেবারে একাকার করে দিচ্ছে। কিন্তু হলের ওপার থেকে গোঙানিটা আরও বেড়েছে। জরিস ছুটল। সবার আগে গিয়ে ঢুকলো স্টারের অফিসে। যা ভেবেছিল তাই। চেয়ারে হেলান দিয়ে নিশ্চল হয়ে পড়ে আছে স্টার। তার কণ্ঠনালী কে যেন মুচড়ে দিয়েছে। খুদে মানুষ নিখুঁতভাবে করেছে তার কাজটা। বাদামি রঙের খুদে মাটির আঙুলার নখ দিয়ে সে চিরে ফেলেছে ঘুমন্ত স্টারের কণ্ঠনালী। ডক্টর স্টার মারা গেছে। তবে মারা যাওয়ার আগে শেষ চেষ্টায় খুদে মানুষটাকে দুহাতে পিষে দিয়েছে একেবারে। জরিস ঝটপট তুলে নিল ওই বিধ্বস্ত খুদে পুতুলটাকে। সেটাকে টুকরো টুকরো করে অন্য কেউ আসার আগে ছুঁড়ে ফেলল ছেঁড়া কাগজের ঝুড়িতে। এতক্ষণ আপনারা শুনছিলেন খুদে মানবের আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখলাম। পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে প্রস্তুত করব আমরা। ধন্যবাদ।